প্লাটিলেট। হ্যাঁ, প্লাটিলেটটাকে আঘাত করে। এই প্লাটিলেটকে আঘাত করে সে কি করে প্লাটিলেটের সংখ্যাটা কমিয়ে দেয়। তো এই জিনিসটা যখন করতে চায় তখন আলটিমেটলি বডির যে রোগ প্রতিরোধ ক্ষমতা তার বিরুদ্ধে কাজ শুরু করে, সেটা হচ্ছে শ্বেতকণিকা, হোয়াইট ব্লাড সেল। এই হোয়াইট ব্লাড সেলটা তখন র্যাপিডলি বাড়তে থাকে। তো ডেঙ্গু ভাইরাসটা কি করে, ওই প্লাটিলেটে আক্রমণ করে যদি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, শক্তিশালী না থাকে, তাহলে প্লাটিলেটটাকে দুর্বল করে ফেলে। প্লাটিলেট দুর্বল কি করলে কি হয়, প্লাটিলেটের সংখ্যা কমতে থাকে। আর আমাদের রক্তের যে কণিকা, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, এই তিনটা কণিকাই আমাদের বন মেরুতে তৈরি হয়। হ্যাঁ, মেরু রজ্জু বা হাড়ের ভিতরে যে রজ্জু থাকে সেই বন মেরুতে এটা তৈরি হয়, ব্লাড প্রোডাকশন হয়। তো দেখা গেল যে এই ডেঙ্গু ভাইরাসটা শুধুমাত্র আপনার প্লাটিলেটে আক্রমণ করেই বসে নাই, সে আবার বোন মেরুতে আক্রমণ করে। ফলে কি হয়, বোন মেরুতে আক্রমণ করলে ৩ ধরনের রক্তের কণিকারই উৎপাদন কমিয়ে দিতে পারে সে। যেমন মনে করেন শ্বেতকণিকা বা লোহিত কণিকা। শ্বেতকণিকারা আবার কি করে, যেহেতু ভাইরাসের বিরুদ্ধে সে কাজ করবে, তারা নিজেরা নিজেরা তাদের সংখ্যা বাড়াইতে থাকে, হোয়াইট ব্লাড সেলের সংখ্যা অনেক বাড়াইতে থাকে। এদিকে হোয়াইট ব্লাড সেল বাড়ে, ওদিকে অনুচক্রিকা কমে, এবং বাই দিস টাইম লোহিত কণিকাও কমতে পারে, লোহিত কণিকাও কমতে থাকে, যেটা মারাত্মক ডেঙ্গুর ক্ষেত্রে চলে যায় আর কি। তো কি হয় তাহলে, ঘটনাটা হয় অনুচক্রিকা কমে গেছে, রক্ত তরল হয়ে গেছে, পাতলা হয়ে গেছে, রক্তের ঘনত্ব ঠিক নাই। ফলে কি হয়, রক্তক্ষরণ হতে পারে, কোথাও যদি কেটে যায় বা মাড়ি দিয়ে বা বিভিন্ন জায়গায় এক্সটার্নাল ব্লিডিং হতে পারে। তো এক্সটার্নাল ব্লিডিং যতটা না মারাত্মক, তার চেয়ে বেশি মারাত্মক হচ্ছে ইন্টারনাল ব্লিডিং। অর্থাৎ আমাদের সেলের ভিতরে যদি এই রক্তক্ষরণ তৈরি হয়। একই সঙ্গে লোহিত কণিকা, আমরা যে শ্বাস নেই, এই শ্বাসটা অক্সি হিমোগ্লোবিন আকারে সারা শরীরে পৌঁছায়। এই লোহিত কণিকার সংখ্যাও কিন্তু কমতে থাকে যদি বোন মেরুতেও অ্যাটাক করে ফেলে। সেক্ষেত্রে কি হয়, লোহিত কণিকার সংখ্যাও যদি কমতে থাকে, তখন আপনার শ্বাস প্রশ্বাস হয়, শ্বাসকষ্ট হয়, শরীরে বিভিন্ন ধরনের, যে আমাদের সারা শরীরে যে কোষগুলো রয়েছে, কোষগুলো তখন পর্যাপ্ত পরিমাণে পুষ্টি, অক্সিজেন এগুলো পায় না। ফলে কি হয়, আমাদের বিভিন্ন অর্গানের কোষগুলি ফেল করতে থাকে এবং মারাত্মক আকারে চলে আসে। তো তখন আসলে বেসিক্যালি কি করতে হয়, একটা চিকিৎসকের পরামর্শে বা হাসপাতালে, আমাদের বর্তমানে যে হাসপাতাল, এলোপ্যাথিক হাসপাতাল, এই হাসপাতালে বা ইমার্জেন্সি হাসপাতালে এটার একটা ব্যবস্থাপনা করতে হয়, যাতে এই, যেমন তার শ্বাসকষ্ট না হয়, যেমন তার শরীরে ফ্লুইড কমে না যায়, এর জন্য স্যালাইন দেওয়া হয়, নিউট্রিশন কমে না যায়, ইত্যাদি করে স্টেবল রাখার চেষ্টা করা হয়। যদি একবারে ফাইনালি দেখা যায় যে লাংসও সমস্যা হচ্ছে, বিভিন্ন সেলগুলা, মানে তখন তাকে দেখা যাচ্ছে যে অক্সিজেন দেওয়া হয় বা আইসিইউতে রাখা হয় ইত্যাদি। তবে এগুলো অনেক পরের স্টেজ। যদি প্লাটিলেট, নর্মালি আমাদের দেহে প্লাটিলেটের সংখ্যা থাকে যে ১.৫ লক্ষ থেকে ৪ লক্ষ, ৪.৫ লক্ষ পর্যন্ত। কিন্তু দেখা যায় আস্তে আস্তে এটা কমতে থাকে। ১.৫ লক্ষও স্বাভাবিক, আস্তে আস্তে কমতে কমতে যদি ডেঙ্গুর কারণে এটা কমতে থাকে, ১ লাখও হইলে কোনো সমস্যা না। এভাবে কমতে গিয়ে যদি এটা ২০,০০০-এ নেমে আসে, তখন কিন্তু আসলে সমস্যা তৈরি হয়। এমনকি আরো কমে আসতে পারে, ৪-৫ হাজারও চলে আসতে পারে। তখন বাইরে থেকে প্লাটিলেট দিতে হয়, যাতে ওই প্লাটিলেট গুলা, কারণ আসলে কয়েকদিন ম্যানেজমেন্ট করলে ওই ভাইরাস, যে ভাইরাস আপনার প্লাটিলেট কমাচ্ছে, ওর বিরুদ্ধে যদি মোটামুটি বডি ৪-৫ দিন স্টে করতে পারে, মানে টিকে থাকতে পারে, তাহলে কিন্তু ভাইরাসটা কিন্তু এমনি মারা যাবে। ধরেন একটা ভাইরাস আপনার শরীরে ঢুকছে, ৪-৫ দিন পরে সে কিন্তু এমনি মারা যাবে, সে দুর্বল হয়ে যাবে। কিন্তু ততক্ষণে সে আবার তার বংশবৃদ্ধিও করে। কিন্তু ৫-৭ দিন যদি বডি ম্যানেজমেন্ট করে রাখা যায়, তাহলে ওই ভাইরাস গুলা ডেথ হয়ে যায়। হ্যাঁ, ডেথ হয়ে আবার বডি আগের পর্যায়ে চলে আসে। তো এই হচ্ছে মূলত ডেঙ্গুর বিষয়টা। ডেঙ্গু যে কোথায় আমাদের আঘাত করে, এই জিনিসটা আমরা একটু জেনে নিলাম। তো ডেঙ্গুতে অসুস্থ ২০ জনের মধ্যে একজন তীব্র ডেঙ্গুতে আক্রান্ত হতে পারেন। কেন, বুঝতে পারছেন? তো মারাত্মক ডেঙ্গু রোগের গুরুতর রূপ শক, যা অভ্যন্তরীণ রক্ত এমনকি মৃত্যুর কারণ হতে পারে। শক, অনেক সময় স্ট্রোক হয়ে যেতে পারে। আর যদি কারো আগে ডেঙ্গু হয়ে থাকে, দ্বিতীয়বার আবার আক্রান্ত হইলে এরকম দেখা যায় যে তার মারাত্মক ডেঙ্গুর সম্ভাবনা রয়েছে। এখন এখানে কিন্তু আবার একটা প্রচলিত ধারণা আছে যে একবার ডেঙ্গু যদি আপনার ভাইরাস আপনাদের আমাদের দেহে প্রবেশ করে, তাহলে বডি কিন্তু অ্যান্টিবডি তৈরি করে। এটাও কিন্তু সত্য। ধরেন ডেঙ্গু 1 আপনাকে আক্রমণ করছিল, পরবর্তীতে ডেঙ্গু 1 আর আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। এটাও ঠিক। কিন্তু 2, 3, 4 অন্য ভেরিয়েন্ট গুলো তো রয়েছে, সেগুলো আক্রমণ করলে আবার এই কথাটা প্রযোজ্য হবে না।
এখন সবগুলাই যদি আপনাকে আক্রমণ করে, আসলে এটা রেয়ার কেস যে একজন মানুষ জীবনে 4-5 বার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এরকম হয় না নরমালি, তারপরে আবার হতেও পারে। তো যদি ৪ টা আক্রান্ত করে আর আপনি যদি সেখান থেকে সেফ হয়ে আসেন, তাহলে আসলে আপনার ভিতরে অ্যান্টিবডি তৈরি হবে। সেটাও সত্য। তো মারাত্মক ডেঙ্গুর লক্ষণ গুলি সাধারণত জ্বর চলে যাওয়ার ২৪ ঘন্টার পরে শুরু হয়। হ্যাঁ? যদি দেখেন আপনি বা আপনার পরিবারের সদস্য কোন ধরনের উপসর্গ, যেমন জ্বর কমে যাওয়ার পরেও পেট ব্যথা, পেটে ব্যথা, বমি, বমি ভাব। সবচেয়ে বড় ইম্পোর্টেন্ট ইস্যু হচ্ছে যদি কোন ধরনের দাগ দিয়ে বা যদি দেখা গেল যে উম আ আ দাঁতের গোড়া দিয়ে, এমনি নরমালি অনেকের গিনজিভাইটিস আছে, সেটা ডিফারেন্ট। মানে দাঁত দিয়ে আগে থেকে রক্ত পড়তো, সেটা আলাদা জিনিস। কিন্তু জ্বর হওয়ার পরে রক্ত হয়, রক্ত বের হয় বা বমি হয়, বা অনেক সময় আমাদের যে পায়খানা মল সেটাতেও রক্ত মিশ্রিত যদি থাকে, ক্লান্ত বা অস্থির লাগে, বিরক্ত লাগে, এগুলো ডেঙ্গুর লক্ষণ। আর বর্তমান সময়ে সবচেয়ে সহজ হচ্ছে আপনি একটা সিবিসি টেস্ট করবেন। সিবিসি টেস্ট করলে রক্তের যে কণিকাগুলো আছে কোনটা কোন পরিমাণে আছে সেটা আপনি জানতে পারবেন। এবং বর্তমানে সরকারি নিয়ম অনুযায়ী বেসরকারি, সরকারি সব হাসপাতালেই সিবিসি পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে। এবং সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট আরকি। সেখানে প্লাটিলেট সহ এটা সরকারি খরচ নির্ধারণ করে দিয়েছে ৳৪০০। ৳৪০০ যে কেউ এটা খরচটা দিয়ে এটা দেখতে পারে। তো আসলে আমরা উপসর্গ অনুযায়ী যদি দেখি মারাত্মক মনে হচ্ছে ডেঙ্গু, সেক্ষেত্রে আমরা এটা করতে পারি। তো চিকিৎসায় আসেন, উন্নত বিশ্বেও ডেঙ্গু ভাইরাস আছে। আমরা অনেক সময় মনে করি যে উন্নত বিশ্বে নেই, আছে, সব জায়গায় আছে। কিন্তু ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতা ও রাষ্ট্রীয় নাগরিক সচেতনতার কারণে সেসব দেশে ডেঙ্গু মহামারীর রূপ নেয় না। কিন্তু আমাদের দেশে ডেঙ্গু জ্বরের উপসর্গটা খুব আলোচনায় আসছে। আসলে বিষয়টা কিন্তু নতুন নয়। আগেও ছিল, কিন্তু মিডিয়ার কারণে এখন বেশি প্রমাণ পাচ্ছে। ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। কারণটা কি? ডেঙ্গু আক্রমণ নতুন কিছু নয়, হাজার বছরের পুরনো ব্যাধি। ভাইরাস মানার কোনো ড্রাগ আবিষ্কার হয়নি। এটি আবিষ্কার করাও সম্ভব নয়। কারণ এই ভাইরাস একটি মাত্র ডিএনএ বা আরএনএ দিয়ে তৈরি হয়। আপনারা এখানে ছবিটা যদি দেখেন, এটা আসলে ওইভাবে ভালো করে একবার এটা মাইক্রোস্কোপ দিয়ে দেখা একটা ছবি। ডেঙ্গু ভাইরাসের একটা মাত্র ডিএনএ। ডিএনএ কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বা এই ডিএনএ বা আরএনএ দিয়ে তৈরি হয়। এবং মানুষ কোষের আমাদের যে সেল আছে, প্রাণকেন্দ্র কিন্তু ডিএনএ, আমাদের নিজের ডিএনএ আছে। মূলত এটা ওই যে প্লাটিলেট বা কোষের ডিএনএ কে এটা আঘাত করে। এখন ভাইরাস যদি নিধন করতে যান, তাহলে আপনার দেহ কোষটাকে মারতে হবে। যেমন ক্যান্সার। ক্যান্সার কিন্তু দেহের ডিএনএ রোগ। মানে ক্যান্সার ডিএনএ, ধরেন ডিএনএ তে আমাদের আসলে একটা গাড়ি, যেমন আমরা যদি একটা গাড়ির ব্লু বুক চিন্তা করি, যে গাড়িটা কেমন হবে ব্লু বুকে লেখা থাকে। ঠিক আপনি মানুষটা কেমন হবেন আপনার ডিএনএ তে লেখা। ওই ডিএনএ এর আপনার যে ডিএনএ এর গতি প্রকৃতি ওইটা চেঞ্জ হয়ে গেলেই ওটাকে আমরা ক্যান্সার বলি। এখন ক্যান্সারের যে কেমোথেরাপির কাজ কিন্তু সেলকে মেরে ফেলা, যেগুলোর মধ্যে ডিএনএ মানে সমস্যা হচ্ছে। তো দেখা যায় ওই কেমোথেরাপি দিয়ে সেলগুলা মেরে মেরে ক্যান্সারের ট্রিটমেন্ট করা হয়। এবং যে সেলগুলা ভালো আছে সেগুলোকে আইসোলেটেড করার চেষ্টা করা হয়। শুধুমাত্র যে সেলগুলা ক্যান্সার আক্রান্ত সেগুলোকে কেমোথেরাপি দেওয়া হয়। এর জন্য দেখা যায় আসলে ডেঙ্গু বা এই ভাইরাসটা কিন্তু ডিএনএ তে আঘাত করে। সুতরাং যদি আপনি ডিএনএ কে আঘাত করে, এটা প্রচুর পরিমাণে সেলকে যখন আঘাত করে, যদি আমরা এটা সত্যিকার অর্থে ট্রিটমেন্ট করতে যাই, সেক্ষেত্রে দেখা যাবে ওই কোষগুলাকে মেরে ফেলতে হবে। তাহলে গুলাকে যদি আমরা মেরে ফেলি, তাহলে তো আসলে মানুষটাকেই সেভ করা সম্ভব না, বা আমাদের দেহটাকে সেভ করা সম্ভব না। এর জন্য ভাইরাস দ্বারা আক্রান্ত রোগের দেহের রোগের প্রতিরোধ ক্ষমতার উপর নির্ভর করতে হবে। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ফিরে আসবে বা বৃদ্ধি পাবে সঠিক প্রাকৃতিক পুষ্টি ব্যবস্থাপনার মাধ্যমে। সত্যিকার অর্থে এটা, তো আমাদের দেশের মানুষের পুষ্টি ব্যবস্থাপনা মারাত্মক বিপর্যয়ের মতো, যার কারণে কোন রোগ প্রতিরোধ ক্ষমতা ভয়ঙ্কর ভাবে খারাপ। হ্যাঁ, যা অন্যান্য কোনো জীবাণুকে প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। ডেঙ্গু ভাইরাসের পাশাপাশি অন্যান্য ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস বড় জীবাণুগুলোর লক্ষ্যস্থলে পরিণত হয় ডেঙ্গু আক্রান্ত দেহ। এর ফলে জটিলতা বাড়ছে। বিষয়টা তো বোঝা গেল অবশ্যই, যে আপনি ডেঙ্গুতে আক্রান্ত হইলেন, সেরে উঠতেছেন, কিন্তু এই সময় যদি আপনার ইমিউনিটি কম থাকে, সবসময় কিন্তু জীবাণুরা আমাদের চারপাশে ঘুরতেছে। ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, জীবাণুদের টার্গেট কিন্তু যে বডির ইমিউনিটি কম। তো ডেঙ্গু পারহ্যাপস কিন্তু আমাদের ইমিউনিটি কমিয়ে দেয়। তো
যাদের ইমিউনিটি বেশি তাদেরই কিন্তু ডেঙ্গু কোনো ক্ষতি করতে পারে না নর্মালি। এর জন্য ইমিউনিটি ডেভেলপ করা খুবই জরুরি। তো আমরা ডেঙ্গুর লক্ষণগুলো চিকিৎসা করতে হয়। যদি ডেঙ্গুর লক্ষণ সাধারণত 2 দিন পর স্থায়ী হয়, 1 সপ্তাহ বেশি পর বেশিরভাগ লোক সুস্থ হয়ে উঠবে। তো যতটা সম্ভব বিশ্রাম নেবেন যদি ডেঙ্গু সিমটম আসে। জ্বর নিয়ন্ত্রণ করতে, ব্যথা উপশম করতে আমরা প্যারাসিটামল খেতে পারি, কিন্তু অ্যাসপিরিন বা আইবুপ্রোফেন বা কোনো ধরনের অ্যান্টিবায়োটিক কিন্তু ডেঙ্গুতে খাওয়া যায় না। এখন অনেক সময় আপনারা দেখবেন ডাক্তাররা আপনাকে অ্যান্টিবায়োটিক দিয়েছেন, যদিও আমাদের দেশে বেশিরভাগ মানুষের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে রয়েছে। যে পরিমাণ আমরা চিকেন খাই, মুরগি খাই, মুরগিতে যে অ্যান্টিবায়োটিক দেওয়া দেয় এই কারণে আমাদের বডি এমনি রেজিস্ট্যান্স হয়ে আছে, অ্যান্টিবায়োটিক কাজ করে না। তারপরে ডাক্তাররা দিয়ে থাকেন, কখন দেয়? যখন আপনার শরীরে ওই ডেঙ্গু শেষ কিন্তু ডেঙ্গুর কারণে অন্য কোনো ইনফেকশন, ব্যাকটেরিয়া জনিত কোনো ইনফেকশনের সন্দেহ করেন তিনি, তখন কিন্তু আপনাকে অ্যান্টিবায়োটিক দেয়। এর জন্য নিজে নিজে অ্যান্টিবায়োটিক খাওয়া যায় না, ডাক্তারের পরামর্শ খেতে হয়। ডাক্তার হয়তো বা তার জ্ঞান দিয়ে বুঝে তিনি যদি মনে করেন তাহলে দিতে পারেন। হম এবং ডেঙ্গু চলাকালীনও দিতে পারেন, সেটা ভাইরাসের উপর কাজ করবে না, ব্যাকটেরিয়ার উপরে কাজ করবে। তো বেসিক হচ্ছে আপনাকে ডেঙ্গুতে যেহেতু আমাদের রক্তের ঘনত্বটা ঠিক রাখতে হবে, প্লাটিলেট ঠিক রাখতে হবে, এর জন্য প্রচুর পরিমাণে লিকুইড খেতে হয়, ইলেকট্রোলাইট যে খেতে হয়, ইলেকট্রোলাইট সহ পানীয় ডাব খেতে হয়, যাতে আমরা এটাকে ম্যানেজমেন্ট করতে, শরীরে সোডিয়াম পটাশিয়াম এগুলো ম্যানেজ করতে সহজ হয়। আর মারাত্মক ক্ষেত্রে অবশ্যই দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে। কেন? কারণ ডেঙ্গু রোগীর রুচি চলে যাবে, খাবার খেতে পারবে না, এবং একটা পর্যায়ে ডেঙ্গু রোগীর কিন্তু যখন মারাত্মক পর্যায়ে চলে যায় তখন কিন্তু লিভার বা আমাদের কিডনি, স্টমাক এগুলাতে কিন্তু ফ্লুইড পানি জমে, যেহেতু রক্তটা মানে সহজ বাংলায় যদি বলি রক্ত তো পানি হয়ে গেছে, ওই পানিগুলা মানে ওই রক্তনালী গুলাতে জমে গেছে, ফুলে যাবে। তখন ম্যানেজমেন্ট করতে অবশ্যই তাকে ফ্লুইড দিতে হবে। এর জন্য তখন তাকে মারাত্মক আকারে অবশ্যই হাসপাতালে ভর্তি করতে হবে। ডেঙ্গু সংক্রমণ তার থেকে জটিলতা থেকে বাঁচার উপায় সবাই আমরা বুঝি যে এডিস মশা দম, এডিস মশা কমাই দিলেই আপনার কি হয়ে যাবে, ডেঙ্গুর প্রকোপ কমে যাবে। হ্যাঁ, এবং কিন্তু এটা তো আর একক কাজ না, এটা সমষ্টিগত কাজ। আমরা সচেতন না, বিশেষ করে শহরের মানুষের ডেঙ্গু আক্রান্ত তো বেশি হওয়ার কারণ হচ্ছে যে শহরে ঘনবসতিপূর্ণ জায়গা, ঘনবসতিপূর্ণ জায়গায় কিন্তু এই ভাইরাসটা, কারণ এই ভাইরাসটা বাঁচতে হলে 2টা দেহ লাগবে, একটা হচ্ছে মশার দেহ, মানুষের দেহ, এটা ছড়াইতে হবে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ঘনবসতিপূর্ণ জায়গাটা বেশি প্রয়োজন, এবং ঘনবসতিপূর্ণ জায়গায় মানুষ পানি জমতে পারে এরকম অনেক কিছু রেখে দেয়। হ্যাঁ, রক্ত সঞ্চালন প্রয়োজন হলে অবশ্যই যথাযথ পরীক্ষা করে নেওয়া, অন্যের ব্যবহৃত সুচ, ব্লেড ইত্যাদি ব্যবহার না করা। সর্বোপরি ডেঙ্গু জটিলতা মারাত্মক প্রতিরোধ জন্য শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা, আমাদের বডির মানে ডিফেন্স সিস্টেমটা। To prevent the severe dengue, we need to increase our own body immunity system. আমাদের বডির ইমিউনিটি সিস্টেমে দেখেন কারা কারা কাজ করে, হোয়াইট ব্লাড সেল কাজ করে, স্প্লিন কাজ করে, তারপরে 3 নম্বরে এগুলা কাজ করে, স্টমাক কাজ করে, তারপরে আপনার আমাদের লিম্ফ গ্ল্যান্ডগুলি কাজ করে, আমাদের রেসপিরেটরি সিস্টেম কাজ করে, আমাদের স্কিন কাজ করে। তো এই সিস্টেম গুলাকে যদি আমরা ভালো রাখতে পারি, শক্তিশালী রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের বডিতে ভাইরাস আসলেও ভাইরাস কোনো ক্ষতি আমাদের করতে পারবে না। অর্থাৎ আপনাকে পূর্ব থেকেই আপনার বডি ইমিউনিটি বাড়াতে হবে। তো যাদের ইমিউনিটি ভালো তারা যত মারাত্মক ডেঙ্গুতে আক্রান্ত হই না কেন, আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে তিনি অবশ্যই রিকভার করে ফেলবেন। কারণ চেঞ্জ পাওয়ার প্রোডাক্ট ক্যান প্রোটেক্ট আওয়ারসেলফ, ক্যান ইনক্রিজ আওয়ার ইমিউনিটি। এখন আমাদের কোন কোন প্রোডাক্ট গুলি ভালো ইমিউনিটি বাড়ায়? প্রায় সব প্রোডাক্টই ইমিউনিটি বাড়ায়, তবে যেগুলো একেবারে স্পেসিফিক সেটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। 1 নম্বর হচ্ছে স্পিরুলিনা। স্পিরুলিনা হচ্ছে 21 শতকের সেরা খাদ্য। এই স্পিরুলিনাতে 60% ভেজিটেবল প্রোটিন আছে, ইসেনশিয়াল ভিটামিন আছে, উইথ ভিটামিন ডি, ভিটামিন বি12, অ্যামাইনো অ্যাসিড, বেটা ক্যারোটিন, রেয়ার ইসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, হ্যাঁ জিএলএ, যেটা ফ্যাটি অ্যাসিড জিএলএ, গ্লাইকোসাইড, সালফোনাইড, গ্লাইকোলিপিডস, হ্যাঁ পলিকোসাইনিন এন্ড পলিস্যাকারাইড, মানে এরকম অসংখ্য উপাদান রয়েছে। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, সালফার এন্ড আদার অ্যালকালাইন এলিমেন্টস। অর্থাৎ আপনি বলে শেষ করতে পারবেন না, এটা কোনো মানুষ কোনো ল্যাবরেটরিতে এটা তৈরি করে নাই,
একটা ওষুধ ল্যাবরেটরিতে মানুষ তৈরি করে, ইনগ্রিডিয়েন্টস এনে এনে দিয়ে 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 তৈরি করে, আর মহান সৃষ্টিকর্তা নিজে তৈরি করছে। এই স্পিরুলিনাটা হাজার বছরের প্রাচীন একটি সামুদ্রিক শৈবাল। 60% ভেজিটেবল প্রোটিন আছে। দেখেন এই প্রসঙ্গে একটু বলতে হয় যে আমাদের শরীরের কোষের যে খাবার, আমরা জানি কোষের খাবার যে পুষ্টি, নিউট্রিশন, যেমন আমরা প্রোটিন কোষের একটা খাবার যেটা অ্যামাইনো অ্যাসিড। তো আসলে প্রোটিনটা আমরা কোত্থেকে পাই? আমরা যেমন মাছ, মাংস এগুলা খাই। আমি আমাদের গত ক্লাসে বলছিলাম কেন আমরা ফুড সাপ্লিমেন্ট খাবো। আসলে নিয়মিত যারা আমাদের এই প্রোগ্রামগুলো দেখছেন তাদের জন্য আসলে বুঝতে বেশি সুবিধা যে ফুড সাপ্লিমেন্ট আমরা কেন খাবো। তার মধ্যে একটা কারণ হচ্ছে যে আমাদের খাবারের যে উপাদানগুলি, ৬টি বা ৭, আমরা ৬টি বলি, ৭টি এখন বলা হয়। এই ৭টি উপাদান খাদ্যের মাধ্যমে আমাদের বডিতে আসতে হবে। কিন্তু দেখেন, ধরেন একটা বড় জিনিস প্রোটিন। আমরা এখন প্রচুর প্রোটিন কনজিউম করি। ফার্মের মুরগি খাই, মাছ খাই। কিন্তু দেখেন আমরা যে খাবারগুলি খাই, এমনি ধরলাম ওইগুলোতে অ্যান্টিবায়োটিক দেওয়া ইত্যাদি ইত্যাদি, সেই। কিন্তু প্রোটিনটা, ধরেন আপনি একটা মাছ খাইলেন, মাছের ভিতর প্রোটিন আছে, ডালের ভিতর প্রোটিন, ভেজিটেবল প্রোটিন, অ্যানিমাল প্রোটিন যদি চিন্তা করেন, মাংসের ভিতর প্রোটিন আছে। ঠিক আছে? এখন মাংস খাইলেন বেশি, কিন্তু দেখা যায় নরমালি আমাদের যে রান্নার পদ্ধতি, আপনি তো গরুর কালা ভুনা খান। গরুরে যখন কালা ভুনা করতে গেছেন তখন কিন্তু ওনার যে প্রোটিনের যে যে জিনিসটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য জরুরি, অ্যামাইনো অ্যাসিড, যেটা আপনার ব্লাড সেল প্রডিউস করে, হোয়াইট ব্লাড সেল, সরি, রেড ব্লাড সেল প্রডিউস করে, সেই অ্যামাইনো অ্যাসিডটা কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আপনি হিটের কারণে এটা নষ্ট হয়ে গেছে। এত বেশি রান্না করা হয়েছে, রিপিট রান্না করা হয়। আমরা খাবারকে যা করি, আমরা তো ন্যাচারাল ভাবে খাবার খাই না। হ্যাঁ, যেমন ধরেন আমাদের মেন ফুড ভাত। ভাতটাকে আমরা কতবার তাপের ভিতর দিয়ে নেই। জমিতে ধান হয়, ধানটাকে নিয়ে আইসা কি করা হয়? প্রথমে এটাকে সিদ্ধ করা হয়, একবার তাপের মধ্যে গেল। তাইলে একবার তাপে গেলে ওর ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস নষ্ট হইল। সেকেন্ড বার আবার তাকে রোদে শুকানো হইল। কি সাইজটাই না করে মানুষ। রোদে শুকানো হইলো, রোদে শুকাইলে আবার একবার হিটের মধ্যে গেল। এবার ধানটাকে যখন চাতালে নিয়ে গেলেন, মানে চালের কলে নিয়ে গেলেন, কলের ভিতরে আবার এই ধানটা চাউল পরিণত হতে যে এটাকে আবার তাপের সম্মুখীন হতে হয়। এবার চাল হলো, চালটাকে আবার আমরা রান্না করলাম, আবার তাপের সম্মুখীন হলো। তারপরে আবার অনেক সময় আমরা ভাতের যে মার সেটা গেলে ফেলে দিলাম। আস্তে আস্তে নিউট্রিশন কিন্তু এভাবে কমে যায়। আবার ধরেন ওই যে ভাতটা আমরা খাবো, হ্যাঁ, ভাতটা রান্না করছি, যথাসময়ে খাই নাই, ফ্রিজে থুয়ে দিছি, আবার সে ঠান্ডা হচ্ছে, আবার তাপের বিপর্যয়। আবার কি করলাম, আমরা গরম করে আবার খাইলাম, আবার তাপের বিপর্যয়। এভাবে করতে 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 লাস্টে পুষ্টি কতটুকু থাকে, এটা কিন্তু একটা ভাববার বিষয়। যাই হোক, প্রকৃতি তৈরি হয়েছে এরকম, প্রকৃতির শক্তিটা প্রকৃতিতেই অটুট থাকে। কিন্তু দেখা যায় আসলে আমাদের ফুড হ্যাবিট, আমরা বেসিক্যালি আমরা তো ভাত খাই আমরা, এবং যুগের পর যুগ চলে আসছে। এখন বলতে পারেন 50 বছর আগের যারা এই ভাত মাছ খেয়ে তো মাছে ভাতেই বাঙালি ছিলাম, তখন নেচার এখন নেচার অনেক ডিফারেন্স। যাই হোক, এখন আপনি চাইলেও ন্যাচারাল খাবার খাইতে পারবেন না, নিজে প্রোডাকশন করলেও সেটা ন্যাচারাল থাকবে না। কারণ জলবায়ু পরিবর্তন। এই যে স্পিরুলিনার কথা বলতেছি, স্পিরুলিনা, আপনি একটা স্পিরুলিনা ক্যাপসুল খেলে আপনি যে প্রোটিন ডিফিসিয়েন্সি আমাদের হয়, অ্যামাইনো অ্যাসিড ডিফিসিয়েন্সি হয়, এটা কিন্তু এটা ন্যাচারাল। এটা কিন্তু এরকম এতবার হিটের মাধ্যমে আসে নাই, নেচার থেকে সোর্স করে বায়োটেকনোলজিতে এটা ক্যাপসুল করা হয়েছে। অর্থাৎ নেচারের যে গুণগত মান সেটা অক্ষুণ্ণ রয়েছে। সুতরাং স্পিরুলিনা যখন আমরা কনজিউম করি, আমাদের ওই যে লোহিত কণিকা, যেটা আমাদের খুব দরকার, জরুরি, সেই লোহিত কণিকার যে উৎপাদন স্থল, অ্যামাইনো অ্যাসিড লাগবে এটা করতে হলে, তাহলে কিন্তু ওই স্পিরুলিনা কিন্তু সেই কাজটা করছে। ফলে কি হচ্ছে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বেড়ে যাচ্ছে। ধরেন ডেঙ্গু ভাইরাস আপনার শরীরে ঢুকলো, লোহিত কণিকা কিন্তু কমাতে পারলো না, তাহলে কি হলো? আপনার রক্ত শূন্যতা তৈরি হলো না। হ্যাঁ, প্লাটিলেটের বিষয়টাও অনেকটা সেরকমই। হ্যাঁ, যে আমাদের যখন রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, আমাদের তখন এই জিনিসগুলো আর দুর্বল করতে পারবে না। দেখেন, এটার মধ্যে শুধু যে প্রোটিন আছে তা না, অ্যামাইনো অ্যাসিড, বেটা ক্যারোটিন, আমাদের তারপরে অর্গানিক আয়রন, ভিটামিন বি 12, হ্যাঁ, ইত্যাদি জিনিস এটার ভিতরে রয়েছে। নিউট্রিমেন্টস ইন 100 গ্রাম অফ স্পিরুলিনা। আমরা যদি একটু খালি চোখ বুলাই, দেখেন কত কিছু আছে স্পিরুলিনা। ওয়াটার সেরেবল প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এই যে কার্বোহাইড্রেট আমরা যেটা ভাতের থেকে পাই, সেই কার্বোহাইড্রেট দেখেন 100 গ্রামে 15 থেকে 20 গ্রাম, 100 গ্রামে রয়েছে
এটা মিলিগ্রাম হবে, হ্যাঁ, এই স্পিরুলিনা রয়েছে, এই কার্বোহাইড্রেট রয়েছে। প্রতি 100 গ্রামে 15 থেকে 20 গ্রাম রয়েছে এটা। ফ্যাট রয়েছে 6 গ্রাম, ফাইবার রয়েছে 2 গ্রাম। তারপরে এরকম আরো অনেক ধরনের উপাদান রয়েছে পর্যাপ্ত পরিমাণ, হ্যাঁ, ইভেন ক্যালসিয়ামও রয়েছে প্রতি 100 গ্রাম স্পিরুলিনার ভিতরে। 100 গ্রাম, নট মিলিগ্রাম, 100 গ্রাম স্পিরুলিনার ভিতরে রয়েছে এই ধরনের। ভিটামিন রয়েছে, ভিটামিন B1, ভিটামিন A, ভিটামিন B6, ভিটামিন B3, ভিটামিন B12, ভিটামিন BC, ভিটামিন E, ভিটামিন B2, কোনটা কত পরিমাণে আছে এখানে একটা ডাটা দেওয়া হয়েছে। 100 গ্রাম। আর আমাদের যেমন স্পিরুলিনাতে এক একটা ক্যাপসুলের ওজন হচ্ছে 300 মিলিগ্রাম। তাহলে 300 মিলিগ্রাম, তাহলে আপনার দেখা যাচ্ছে এরকম 100 ক্যাপসুল থাকে, তো 1000 মিলিগ্রাম 1 গ্রাম, এরকম 3 গ্রাম আছে। যাই হোক, এরকম অনেকগুলি স্পিরুলিনার সমন্বয় বলা হয়েছে, তো এটাকে ভাগ করলে যা আসবে এরকম আছে। তো একটা গবেষণায় দেখা গেছে যে আপনি যদি প্রতিদিন 8 গ্রাম করে স্পিরুলিনা কেউ খায়, কত গ্রাম? 8 গ্রাম, তাহলে সে 40 দিন সার্ভাইভ করতে পারে। 1 gram spirulina contains same amount of nutriment as in 1000 gram of vegetables. অর্থাৎ মাত্র 1 গ্রাম স্পিরুলিনায় যে পরিমাণ পুষ্টি আছে, আমাদের যে প্রচলিত সবজি আছে 1000 গ্রাম, অর্থাৎ 1 কেজি সবজির পুষ্টিটা কিন্তু মাত্র 1 গ্রাম স্পিরুলিনা বিদ্যমান। মানে এটা আসলে খুবই আশ্চর্যজনক একটা জিনিস। তো মেজর ফাংশন অফ স্পিরুলিনা, মেজর ফাংশন ইমিউনিটি সিস্টেম, বুস্ট ইমিউনিটি। বিভিন্ন কারণে, এই নিউট্রিয়েন্টস এর কারণে আমাদের ইমিউনিটি বুস্ট করে। ইনক্রিজ দ্য ক্যাপাসিটি অফ বডি এগেইনস্ট ইনফেকশন ডিজিজ, যে কোনো ধরনের ইনফেকশন ডিজিজ থেকে সে আমাদেরকে বাঁচায়। ইনহ্যান্স দ্য বডি ফর দ্য প্রিভেনশন অফ রেডিও অ্যাক্টিভিটিস, রেডিয়েশন, মোবাইলের রেডিয়েশন, বিভিন্ন ধরনের রেডিয়েশন। হ্যাঁ, মেজর ফাংশন অফ স্পিরুলিনার মধ্যে রয়েছে যে একটা ডায়াবেটিক পারসন তার ইনসুলিন সিক্রেশন বাড়ায়, পেনক্রিয়াসের সেলটাকে ডেভেলপ করে, সাপ্লাই নিউট্রিশন টু দ্য বডি, এবং কি কোলেস্টেরল কমায়, ক্লিন দ্য ওয়েস্ট ইন দ্য ব্লাড সিস্টেম এন্ড পেশেন্ট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ, অর্থাৎ হৃদরোগ আছে তাদের জন্য চমৎকার। ডোজেস 2টা ক্যাপসুল 3 টাইমস এ ডে, এটা নরমাল ডোজ। কিন্তু যদি কারো যদি বেশি, যেমন খুব দুর্বল ব্যক্তি, বয়স্ক ব্যক্তি, তাদের যদি দরকার হয় তাহলে তারা 2টা না, আপনি 3টা, 4টা, 5টা, 6টা ক্যাপসুলও একবেলা আপনি গ্রহণ করতে পারেন, কারণ 300 মিলিগ্রাম করে। আপনি একটু করে আগেই শুনেছেন যে আপনি হিসাব করে এভাবে নিতে পারেন, দৈনিক 8 গ্রাম স্পিরুলিনা আপনি খেতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই স্পিরুলিনা আসলে এখন আমরা ডেঙ্গু রোগ হয়ে যাওয়ার পরে স্পিরুলিনা খাবো না আগের থেকেই খাবো? এবং এটা একটা অ্যালকালাইন ফুড, অর্থাৎ আমাদের যে অ্যাসিড এবং ক্ষারের ভারসাম্য রক্ষা করার জন্য খুব জরুরি একটি প্রোডাক্ট। হ্যাঁ, যেহেতু এটা অ্যাসিডিক না, সেই কারণে এটা ক্ষারীয়। তাহলে এটা কি হচ্ছে, আমাদের যাদের ডাইজেস্টিভ সিস্টেমে প্রবলেম আছে তাদের ক্ষেত্রেও কিন্তু চমৎকার, বয়স্ক মানুষের ক্ষেত্রে চমৎকার। এখন যদি আপনার ডেঙ্গু থেকে আক্রান্ত হয়েছে তো খাবেই, কিন্তু আমরা যদি আগের থেকে খাই তাহলেও কিন্তু ভালো। এই সময়টায় আমরা পুরো পরিবারকে স্পিরুলিনা দিতে পারি। পুরো পরিবারকে আমরা, আরো প্রোডাক্ট আছে স্পিরুলিনা, কর্ডিসেপস, জিঙ্কস। এই বর্ষার সিজনে আমরা কিন্তু আমাদের পুরো ফ্যামিলিকে, নিজে, বাচ্চা কাচ্চা, সবাই, মুরব্বী, সবাই কিন্তু আমরা এই প্রোডাক্ট গুলা যদি আমরা কন্টিনিউ করি তাহলে কিন্তু আমরা একটা বম হিসেবে তৈরি যাবো। ডেঙ্গু মশা আপনি আসলে ধরে রাখতে পারবেন না। আর আমরা নাগরিক সচেতনতা আমাদের দেশে তৈরি এত হচ্ছে না, হবেও না, হইতে সময় লাগবে। কারণ যে দেশের মানুষ এখনো উল্টা গাড়ি চালায়, উল্টা রোডে, এবং একজন বলছিল যে আমাদের এই দেশে সড়কে শৃঙ্খলা আসবে না যতদিন না, একটু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়, বাসের পাশা সোজা না হয়। আমাদের এই ঢাকা শহরের এটা দৈনন্দিন চিত্র, যে বাসগুলা বাঁকা করে দিয়ে রাস্তা দাঁড়িয়ে থাকে। তো ঠিক সে দেশের মানুষের আসলে আমাদের সেন্স গুলো আস্তে আস্তে গ্রো হবে, কিন্তু আমরা তো সেফ থাকতে হবে, আমাদের পরিবারকে তো সেফ রাখতে হবে। এর জন্য আমাদের নিউট্রিশন ঘাটতি হতে দেওয়া যাবে না। এরপরে আমাদের আরেকটি প্রোডাক্ট, খুবই সুপার প্রোডাক্ট, টিএনস কোর্ডিসেপস ক্যাপসুল। সরি, 21 শতকের সেরা খাদ্য। এ মানে এই স্পিরুলিনা যেমন 21 শতকের সেরা খাদ্য, ঠিক কর্ডিসেপসটা হচ্ছে পৃথিবীর 3টা বিখ্যাত ভেষজের মধ্যে একটা। এবং কর্ডিসেপসটাকে আসলে কমনলি নোন অ্যাজ ক্যাটারপিলার ফাঙ্গাস। এটা আসলে একটা ফাঙ্গাস থেকে তৈরি, যেটা এরকম একটা দুর্গম এলাকায় পাওয়া যায়, যে সাউথ ওয়েস্ট, দক্ষিণ পশ্চিম চীনে, স্পেশালি ইন দা
প্রভিন্স অফ তিব্বত, সিচুয়ান, কোয়াংজি, গিউসি, ইউনান, এই সমস্ত প্রদেশে সমুদ্রপৃষ্ঠ 6 থেকে 11,000 উপরে এই ফাঙ্গাসটা জন্মায়, রেয়ার একটা ফাঙ্গাস। ওই ফাঙ্গাসটা হচ্ছে কর্ডিসেপস। প্রাচীনকালে চাইনিজ চিকিৎসকরা এই কর্ডিসেপসটা সাধারণত যাদের যক্ষা রোগী, অ্যাজমা রোগী তাদের ক্ষেত্রে ব্যবহার করে। এখন আসলে এটা টিএনজি কোম্পানি ন্যাচারাল কর্ডিসেপস কালেক্ট করে এটাকে আসলে ক্যাপসুল ফরম্যাটে নিয়ে আসছে। এটাকে বলা হয় উইন্টার ওয়ার্ম এন্ড সামার গ্রাস। মানে শীতকালে এটা একটা কি ওয়ার্ম, কি কৃমি ধরেন ওই ধরেন, আর সামারে এটা ঘাস। মানে আসলে এই একটা গাছ আছে টিকটিকি গিরগিটির মতন দেখতে, ওই ওই ইটাকে ওরা মানে পোকা মানে টিকটিকি বা গিরগিটির মতো দেখতে প্রাণী, ওটা খায়, খাওয়ার পরে ওখানে মারা যায়। মারা গেলে ওখানে একটা ফাঙ্গাস তৈরি হয় তার উপরে ছত্রাকের মতন, সেটাই উইন্টারে এটা স্টার্ট হয়, সামারে যায় এটা বড় আকারে তৈরি হয়, তখন এই যে এরকম শুকিয়ে গেছে দেখছেন, এইভাবে স্ক্রিনে দেখতে পারেন এটাকে। এবং এটাকে কিন্তু বলা হয় যে স্বর্ণ, হ্যাঁ, এটাকে আমেরিকা এটাকে বলে গোল্ডেন গোল্ডেন হার্বস, স্বর্ণ হার্বস। তো এটার ভিতরে কি আছে, কন্টেন্ট অফ কর্ডিসেপস সিনেনসিস, সেটার মধ্যে আমাদের দেখা গেছে যে 500 মিলিগ্রাম করে একটা ক্যাপসুল আছে, 100 ক্যাপসুল আছে প্রতি বোতলে। অ্যামাইনো অ্যাসিড ইনক্লুড 8 essential ones which can be synthesized by our body, track elements ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন এই কর্ডিসেপের ভিতর রয়েছে। ফাংশনাল ফাংশন অফ কর্ডিসেপস সিনেনসিস, রেনাল রেনালেট অর্থাৎ আমাদের যে মূত্রতন্ত্র, কিডনি, মূত্রনালী এগুলা ভালো রাখে। লাংস আমাদের ফুসফুস, আমাদের হার্ট, লিভার, অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি এজিং। এবং 4 স্ট্রেংথেনিং এইডস, 3 কন্ডিশন এন্টিস, যেখানে রেনালেট, যেটা একটু আগেই বললাম, আমি সংক্ষেপেই বলি যে আমাদের প্রস্রাবের নালী ক্লিয়ার রাখে, অনেকের প্রস্রাবের জ্বালা পড়া আছে, ইনফেকশন আছে, এটা ঠিক রাখে, আমাদের ফুসফুসটাকে ভালো রাখে, ক্রনিক ব্রঙ্কাইটিস, পালমোনারি টিউবারকুলোসিস, অ্যাজমা, পালমোনারি বিভিন্ন ধরনের সমস্যা এটাকে রোধ করে, হার্টের করোনারি ডিজিজ বা স্টেনোকার্ডিয়া এটা রক্ষা করে, বা অনেকের ই রয়েছে ট্যাকিকার্ডিয়া, এটাও করেছেন রক্ষা করে। তারপরে লিভার ক্ষেত্রে এটা চমৎকার, লিভারের কার্যক্রমী শক্তিশালী করে। এটা অ্যান্টি ক্যান্সার ভূমিকা পালন করে, অর্থাৎ ক্যান্সার কোষ যেমন ডিএনএ সেলকে চেঞ্জ করে দেয়, এটা ওখানে যেও কাজ করে, আমাদের ইমিউনিটি বাড়ায়, বিভিন্ন ধরনের শরীরের প্রদাহ কমায়, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু কমায়, সে রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু বাড়ায়, সেহেতু আমাদের যে এজ, বার্ধক্য হওয়ার ক্ষমতা সেটাকে কমিয়ে দেয়। এটা কারা ব্যবহার করবেন? ক্রনিক রেসপিরেটরি ইনফেকশন ডিজিজ যাদের হতে পারে, এমন আমাদের ঢাকা শহরে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত যদি কেউ থাকে, গবেষণা দেখা গেছে 8টা সিগারেট খেলে যে পরিমাণ ক্ষতি হয় সেই পরিমাণ ক্ষতি হতে পারে। তাহলে ঢাকা শহরে থাকলে সিগারেট না খায় খাওয়াই ভালো, এরকম না? আসলে না। যাই হোক, এটা এখন আমাদের ঝুঁকি রয়ে গেছে, আমাদের এই ক্ষেত্রে আমাদের ঝুঁকি রয়ে গেছে। ধরেন ধরেন ডেঙ্গু আমাদের আক্রান্ত করলো, দেখা গেছে আমাদের যাদের লাংস দুর্বল, দ্রুত তারা কিন্তু আক্রান্ত হয়ে যেতে পারে, পালমোনারি ডিসফাংশন হয়ে যেতে, যাদের করোনারি ডিজিজ রয়েছে, মায়োকার্ডিয়াল ইসকিমিয়া রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য। যাদের ইউরিনারি সিস্টেমের সমস্যা রয়েছে, তারা প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা রয়েছে, তাদের জন্য একই সমস্যা। তো দেখা যায় এর জন্য যে আমরা যদি, যেহেতু আজকে ডেঙ্গুর আলোচনা করতেছি, এটার পাশাপাশি যদি কারো এই প্রবলেম গুলো থাকে, ক্রনিক অ্যাজমা থাকে, শ্বাসকষ্ট থাকে, তারপরে আপনার যদি হার্টের সমস্যা থাকে, কিডনির সমস্যা থাকে, কোনো কারণে সে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেলে তার কিন্তু ঝুঁকি অনেক। তো এই জন্য আমরা যদি আগে থেকেই যদি আমরা কর্ডিসেপস কন্টিনিউ করি, ওই জিনিসগুলাকে, ওই সেল গুলাকে আমরা প্রোটেক্ট করতে পারি। মেজর বেনিফিটস আমরা ইতিমধ্যেই আলোচনা করতেছি। ইফেক্টিভ এগেইনস্ট ডিজিজ, যে সমস্ত ডিজিজের বিরুদ্ধে কাজ করে, ক্রনিক ব্রঙ্কাইটিস, তারপরে আপনার অ্যাজমা, তারপরে স্টেমিনিয়া, যাদের স্টেমিনিয়া কম, ইভেন যাদের সেক্সুয়াল দুর্বলতা রয়েছে, ডিসফাংশন রয়েছে, কর্ডিসেপস তাদের ক্ষেত্রেও সেক্সুয়াল স্টেমিনিয়া বাড়াইতে, বিশেষ করে পুরুষ মানুষের প্রস্টেট গ্ল্যান্ডটাকে ভালো রাখতে পারে, এটা এর জন্য এটা অনেক উপকারী। এটার ডোজটা সকালে 2টা, রাত্রে 2টা, এরকম বা সকাল দুপুর রাত্রে যে কোনো সময় আপনি নিতে পারেন। এবং এটা
নরমালি খাওয়ার আগে পরে কোনো বিষয় না, বা খাওয়ার পরে যেহেতু আমরা খাই অভ্যস্ত, একটু কুসুম গরম পানি দিয়ে খাওয়া ভালো। এরপরে আমরা আরেকটি প্রোডাক্টের কথা বলবো যেটা ইমিউনিটি বুস্টার, সেটা হচ্ছে জিঙ্ক। জীবনের চালিকা শক্তি। দেখা গেছে গবেষণায় যে ৮০ ধরনের বেশি এনজাইম সংশ্লেষণে জিঙ্ক ব্যবহৃত হয়। সুতরাং জিঙ্ক ঘাটতি হলেও কিন্তু আমাদের ইমিউনিটি ব্যবস্থা কমে যায় এবং আমাদের শরীরের দেখা যাচ্ছে যে প্রকৃত শরীরের যে আনন্দ, আমাদের গ্ল্যান্ড গুলি, হরমোনাল গ্ল্যান্ড গুলি ঠিক মতন কাজ করতে পারে না। হ্যাঁ, আমরা বাংলায় দেখি যে জিঙ্কের অভাবে কি হয়, ক্ষুধামন্দ দেখা যায়, ইমিউনোলজিক্যাল অস্বাভাবিকতা, এই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, যে কোনো যে ইনফেকশন হলে সেটা সহজে নিরাময় হয় না, আমাদের ত্বকের পরিবর্তন হয়, ত্বকের বিভিন্ন স্কিনের টাইপ পরিবর্তন হয়ে যায়, অনেকের যে বাচ্চাদের বৃদ্ধি ব্যাহত হয়, স্মৃতিশক্তি ব্যাহত হয়, চলাচলের ব্যাধি বলতে আর কি মুভমেন্ট করতে সমস্যা হয়, হ্যাঁ, বার্ধক্যজনিত স্মৃতিভ্রংশ হয়, বন্ধ্যাত্ব দেখা যায়, বীর্য এবং শুক্রাণুর গুণগত মানকে প্রভাবিত করে। তো এই কাজগুলো জিঙ্কের অভাবে হয়ে যায়। সুতরাং দেখা যায় ৮০ ধরনের বেশি এনজাইম যেহেতু সংশ্লেষণ করে জিঙ্ক, জিঙ্ক যদি অভাব হয় অনেক ধরনের প্রবলেম হয়ে যেতে পারে বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। এর জন্য টিএনসির যে জিঙ্ক প্লাস সেটা খুবই চমৎকার, যেটা আমাদের এনজাইম এবং হরমোনসটাকে ডেভেলপ করে, ক্ষুধামন্দা দূর করে, হরমোন তন্ত্রগুলোকে শক্তিশালী করে, আমাদের বিভিন্ন ধরনের ক্ষত পূরণ করে। সেই টিএনসি জিঙ্ক প্লাস অসামান্য একটি প্রোডাক্ট, যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। নেক্সট আরেকটা প্রোডাক্ট আছে সেল রিজুভিনেশন ক্যাপসুল। এটা নাম থেকেই বোঝা যায় এর কাজ কি, সেলটাকে রিজুভিনেট করে। এটার সোর্স বা এটার উপাদান হচ্ছে গাইনোস্টোমা পেন্টাফ্লেনুম, জিয়াগোলান, সাউদার্ন জিংসেন যেটাকে বলা হয় গ্রিন টি, এবং সবচেয়ে বেশি আছে ক্যারট পাউডার, গাজরের নির্যাস থেকে তৈরি, যেটা আমরা অল্প জায়গায় যারা অধিক মানুষ বসবাস করি তারা যে অক্সিজেনটা শেয়ারিং করি, এই অক্সিজেনটাকে আপনার বডিতে পর্যাপ্তভাবে কাজে লাগাতে সহযোগিতা করে এমন একটি প্রোডাক্ট হচ্ছে এই সেল রিজুভিনেশন ক্যাপসুল। তো সেল রিজুভিনেশন ক্যাপসুলের অনেক গুণগান রয়েছে। আমাদের বেসিক হচ্ছে আমাদের যে প্লাটিলেট, ইনহেবিট অ্যাগ্রিগেশন অফ প্লাটিলেট, ইমপ্রুভ দ্য ব্লাড সার্কুলেশন। অর্থাৎ যদি মানে আপনি ওই যে কর্ডিসেপস, তারপরে আপনার জিঙ্ক, স্পিরুলিনা এগুলো তো আমরা কনজিউম করবো, কিন্তু যখন আমরা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যাব তখন কিন্তু এই আমাদের সেল রিজুভিনেশন কিন্তু আমাদের প্লাটিলেট এগ্রিগেশন থেকে বাঁচাবে। সুতরাং আমাদের বডির অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করবে, যেটাকে বলা হয় কি এসওডি, অ্যান্টি অক্সিডেন্ট কল্ড সুপার অক্সাইড ডিসমিউটেটস। সুতরাং এটা আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমটাকে রক্ষা করবে। বেসিক হচ্ছে আমাদের শরীরের কোষ ব্যবস্থাটাকে ডেভেলপ রাখবে, increase blood flow, provide maximum support to endocrine system, organs from oxidation and radical attack, free radical attack থেকে বাঁচাবে। এই যে দেখেন এখানে আমরা যদি চিত্রের মধ্যে দেখি যে ভাইরাস, টক্সিন, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইটস, বিভিন্ন ধরনের জার্ম, প্যারাসাইট মানে কৃমি আর কি, পলিউশন এবং কার্বন ডাইঅক্সাইড এইগুলোর থেকে আমাদেরকে রক্ষা করে। এবং এটার ডোজ কিন্তু 4 থেকে 6টা ক্যাপসুল, 2 থেকে 3 বার, অনেক সময় আমরা 2টা করেও ক্যাপসুল ডোজ দিয়ে থাকি। তো সময় তো শুধুই। তো এই ছিল আমাদের মানে ইমিউনিটি বুস্টিং প্রোডাক্ট গুলি। তো এই প্রোডাক্ট গুলি আসলে আমরা এই সময়ে আমরা নিজেরা কনজিউম করবো নিজেদের ফ্যামিলির জন্য, তাহলে আমরা কিন্তু ভালো রেজাল্ট আনতে পারবো ইনশাআল্লাহ। আমরা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে পারবো, আমরা ডেঙ্গু সহ অন্যান্য ভাইরাসের আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। তো এখন এই প্রোডাক্ট গুলি যারা আমরা নতুন ডিস্ট্রিবিউটর আছি, কোম্পানি কিন্তু এই মাসেও কিন্তু একটা চমৎকার একটা আপনাকে প্রমোশন দিয়ে রাখছে, যে আপনি যদি 200 পিপির প্রোডাক্ট কিনেন তাহলে আপনি 50 পিপির প্রোডাক্ট ফ্রি পাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনার কিন্তু আপনার জন্য অনেক সুবিধা হয়ে গেছে, এবং এই প্রোডাক্ট গুলি যখন আপনি ইউজ করবেন আপনার বডির ইমিউনিটি বাড়বে, এইটা কিন্তু আপনার মানে নিজেকে শো আপ করতে পারবেন, সেক্ষেত্রে আপনার বিজনেসটাও অ্যাগ্রেসিভলি বাড়বে। তো আমরা ফর্মাল আলোচনাটা শেষ করব। এতক্ষণ আমার ফর্মাল আলোচনা শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন ওপেন ডিসকাশন, আমাদের যদি কোনো শেয়ারিং থাকে আমরা সেই শেয়ারিং গুলো করবো। আমরা রিডাররা এখানে আসলে আমরা স্বেচ্ছায় যে কেউ আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন, মন্তব্য ইত্যাদি আমরা করতে পারবো। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন প্রশ্ন উত্তর এবং মন্তব্য পর্বে আমরা 10 মিনিটের জন্য চলে যাব। তো সবাইকে ধন্যবাদ।
এই মুহূর্তে ফরমাল আলোচনা থেকে আমি বিদায় নিচ্ছি। আমি আপনাদের মূল্যবান মতামত এবং প্রশ্নের অপেক্ষায় রয়েছি। সালাম আলাইকুম। আশিকুজ্জামান, আপনি যেহেতু আসছেন অনলাইনে, তাহলে পরবর্তী প্রশ্নোত্তর পর্বটা আশিকুজ্জামান পরিচালনা করবেন, ডাক্তার আশিকুজ্জামান। আমি চেষ্টা করব আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে সেটার উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ। জি, স্যারকে অসংখ্য ধন্যবাদ আজকের প্রোগ্রাম আমাদের ডেঙ্গু সম্পর্কে আলোচনা করার জন্য। করে দেবো স্যার, করে দেবো। আজকের প্রোগ্রাম রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা করতে পারেন। আমাদের কাছে এখন সময় আছে 10টা 55 পর্যন্ত, অর্থাৎ এখনো 18 মিনিট আমরা আপনাদের প্রশ্ন এবং প্রশ্নের উত্তর এর জন্য সময় দেওয়া যেতে পারে। এর জন্য কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। যারা যুক্ত আছেন আমাদের প্রোগ্রামে, কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। আমরা একটু সংক্ষেপে প্রশ্ন নিব, তার আগে আমরা একটু সংক্ষেপে দুজন লিডারের আলোচনা শুনবো, মন্তব্য আলোচনা 1 মিনিট 2 মিনিট করে। তো আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের সিনিয়র লিডার মধ্যে যারা আছেন, গোলাম রাব্বানি আছেন। গোলাম রাব্বানি শুনতে পাচ্ছেন? আপনি গোলাম রাব্বানির মাইক্রোফোনটা আনমিউট করেন। আর গোলাম রাব্বানি আমাদের উদ্দেশ্যে বর্তমান পরিস্থিতি, ট্রেনিং এবং বিজনেস নিয়ে কথা বলবেন। গোলাম রাব্বানি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চমৎকার একটা ট্রেনিং আমরা উপভোগ করলাম। রাব্বানি একটু জোরে বলবেন। বস, আমার গলায় সমস্যা, তো একটু স্লো শুনতে হবে। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ, আমরা ডেঙ্গু সম্পর্কে অনেক তথ্য জানলাম। তার চাইতে বেশি আমরা তথ্য পাইলাম আমাদের যে স্পিরুলিনা ক্যাপসুল, আমাদের কর্ডিসেপ ক্যাপসুল, এগুলো অনেকটাই আমরা নতুন অনেক কিছু আমরা আজকে শিখলাম। এটা আমাদের এই যে ট্রেনিংটা হলো, আমরা কিন্তু চাইলে এখানে আরো অনেক বেশি লোককে অ্যাটেন্ড করাইতে পারতাম। আমি সব লিডারদেরকে অনুরোধ করব, পরবর্তীতে আমাদের যে ট্রেনিং গুলো হবে এই ট্রেনিং গুলোতে আমরা বেশি বেশি করে অর্গানাইজ করব, যাতে আমাদের গ্রুপ থেকে বেশি লোক ট্রেনিং করে বেশি করে শিখতে পারে। আর প্রোডাক্ট হচ্ছে তিয়ানশীর পাওয়া। যেহেতু আমরা আমাদের কোম্পানির চমৎকার একটা প্রমোশন পলিসি দিয়েছে, আমরা সবাই বেশি বেশি করে প্রোডাক্ট গুলো ক্রয় করব, নিজেরা ব্যবহার করব এবং বিজনেসটাকে সম্প্রসারিত করব। আর বসের কাছে আর একটা বিষয় জানার, সেটা হচ্ছে এই এই যে ট্রেনিং গুলো, এগুলো তো রেকর্ডিং হয়, এই রেকর্ডিং গুলো কার কাছে থাকে, এই রেকর্ডিং গুলো একটু আমার দরকার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, জি, থ্যাংক ইউ। বিশেষ করে রেকর্ডিং অবশ্যই আমার কাছে আছে। আমি ইনশাল্লাহ আগামীকাল থেকে প্রতিদিন একটা করে রেকর্ডিং আপনাদের আমাদের যে পেজে নোট করা আছে শেয়ার করবে ইনশাল্লাহ গ্রুপে। আপনারা সকলেই নিয়ে নিতে পারবেন। আচ্ছা, আপনি একটু পার্সোনালি আমার যে ভি মোমেন্ট আছে, ভি মোমেন্টে একটু রেকর্ডিং গুলা দিবেন। হ্যাঁ, আমি এগুলোকে একটু এডিট করে আমার ডিস্ট্রিবিউটরদের জন্য কাজে লাগাবো। আমি আপনার রিকোয়েস্ট পাঠাবো ভি শেয়ারে, জাস্ট আপনি আপনার আইডি নাম্বারটা একটু আমাকে মেসেজ দিয়ে। জি জি, ধন্যবাদ। থ্যাংক ইউ গোলাম রাব্বানি আমাদের মূল্যবান মতামত শেয়ার করার জন্য। তো আমরা আমাদের সিনিয়র লিডারদের মধ্যে এখনো কারো তেমন প্রশ্ন যেহেতু তৈরি হয়নি, অল্প 1 মিনিট 2 জনের কথা শুনি। আমরা এখানে বগুড়া থেকে দেখতে পাচ্ছি এমডি রায়হান, 8 স্টার লিডার রায়হান। আমি রায়হানকে তার বক্তব্য পেশ করার জন্য, সংক্ষিপ্ত সময়ে কথা বলার জন্য রায়হানকে অনুরোধ জানাচ্ছি। রায়হান। আসসালামু আলাইকুম। স্যার ভালো আছেন তো? জি, আলহামদুলিল্লাহ। ওকে, সবাইকে
আজকের প্রোগ্রামে যারা আছেন সবাইকে স্বাগতম জানাই এবং খুব চমৎকার একটি ট্রেনিং আমি আমার জায়গা থেকে আজকে উপভোগ করলাম। বিশেষ করে যেটা এখন দিন উপযোগী, যেটা বিশেষ করে ডেঙ্গু বিষয়ে অনেক চমৎকার তথ্য, যেটা আমি কোনোদিনও শুনি নাই। এরকম অনেক তথ্য আজকে পেয়েছি, যেটা আমাকে খুবই ভালো লেগেছে। এবং সেই সাথে এই সময় কোন প্রোডাক্টটা দরকার, স্যার যখন আপনি এই আলোচনা করতেছিলেন ডেঙ্গু নিয়ে, তখন আমার কাছে মনে হয়েছিল যে সেই ক্ষেত্রে এখন আমাদের কোন প্রোডাক্টটা লাগবে। তো সেটা প্রশ্ন করার আগেই আলহামদুলিল্লাহ আমি আমার জায়গা থেকে এটা পেয়ে গেছি যে কোন প্রোডাক্ট গুলো এখন ইউজ করলে এবং আমাদের ফ্যামিলি এবং আমার ডিস্ট্রিবিউটর ইউজ করলে কোনটা আমাদের জন্য ভালো, সেটার একটা চমৎকার প্রোডাক্টের আলোচনা হয়েছে। এবং ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে সামনের দিনগুলোতে আরো আমার যারা লিডার আছে, ডিস্ট্রিবিউটর আছে, তাদেরকে প্রোগ্রামে রাখবো। অনেকদিন পর আজকে ঢুকলাম, তবে ঢুকে খুবই ভালো লাগছে। ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে আরো অ্যাক্টিভ হয়ে আমি আমার ডিস্ট্রিবিউটরকে অ্যাক্টিভ রেখে ইনশাল্লাহ আরো সামনের দিকে কাজ এগিয়ে যাব। আর সেই ক্ষেত্রে স্যারকে অশেষ ধন্যবাদ যে কন্টিনিউ এই প্রোগ্রামটা চালাচ্ছেন এবং আরো দিন কন্টিনিউ চালাবেন। ইনশাল্লাহ আমি সামনের দিন থেকে প্রতি এই সোমবার করে যে প্রোগ্রামটা হয় আমি আমার জায়গা থেকে ইনশাল্লাহ অ্যাটেন্ড করবই এবং আমার ডিস্ট্রিবিউটরকে অ্যাটেন্ড করাবো ইনশাল্লাহ বেশি, যেখান থেকে আমি নিজে এবং ডিস্ট্রিবিউটরকে উপকৃত হবে আশা করছি। তো এই ছিল আমার কথা। আল্লাহ হাফেজ। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা এখানে আমাদের বক্তব্য একজন ব্রোঞ্জ লায়ন আরিফুল হক, আমরা তাকে অনুরোধ জানাচ্ছি কিছু বলার জন্য। আরিফুল হক। আরিফুল হক কি শুনতে পাচ্ছেন? ব্রোঞ্জ লায়ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আসলে আমি পুরো আলোচনাটা শুনতে পারি নাই, আমি পরে অ্যাটেন্ড করছি, একটু ঝামেলা ছিল। তো যতটুকু শুনতে পারছি এখান থেকে আমি মানে নতুন নতুন অনেক কিছু পাইছি, আমি নিজেই পাইছি। যারা নতুন আছেন তারা কতটুকু পাইছেন আমি জানি না। তা আমি নিজে অনুভব করতেছি যে অনেক কিছু ইনফরমেশন, কিছু ছিল ধোঁয়াশা, কিছু ছিল মানে শোনা কথা, মানে আরেকজনের মুখে মুখে শোনা। একটা হলো স্লাইড দেখায়া আসলে তথ্যবহুল আলোচনা জানাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি মনে করি যে আমরা যদি এই প্রোডাক্ট গুলো আমরা নিজেরা ব্যবহার করি তাহলে এটার বেনিফিটটা আরো মানে খুব ভালোভাবে আমরা বুঝতে পারবো। আর এটা যদি আমরা আমাদের টিমে ছড়াইতে পারি তাহলে আমাদের ব্যবসা আরো অনেক চমৎকার ভাবে এগিয়ে যাবে। আমি মনে করি যে সবাই আমরা প্রোডাক্ট ইউজের ব্যাপারে যদি একটু গুরুত্ব দেই। যেহেতু টিএনসি আমরা জানি এতটুকু যে টিএনসি হচ্ছে প্রিভেনশন মূলক, কিন্তু দেখা যায় বাংলাদেশে বেশ ম্যাক্সিমাম ডিস্ট্রিবিউটাররা শুধু রুগী খোঁজা শুরু করে, রুগীদেরকে দেওয়া শুরু করে। নিজের ডিস্ট্রিবিউটার এখন যে বৃষ্টির সিজন, ঠান্ডা লাগে, সর্দি হয় অনেকেরই, তো দেখা যায় সে ডাক্তারি ওষুধ পিছনে দৌড়াইতেছে। এটা আমার কাছে হাস্যকর লাগে। কিন্তু টিএনসির কোডিসেপ্স বা কোডি কফি খাইলে আমি দেখা গেছে আমি নিজেও অনেক উপকার পাইছি। তো আমি মনে করি যে আজকের আলোচনাটা খুবই উপকারী হয়েছে আমাদের সবার জন্য, এবং স্যারকে বলবো যে এরকম আয়োজন আরো বেশি বেশি করার জন্য, যেন আমরা সবাই আপনার কাছ থেকে অনেক তথ্যবহুল এবং সঠিক ইনফরমেশন গুলো আমরা যেন পেয়ে আমাদের টিমে ছড়ানোর মাধ্যমে আমরা টিএনসি বাংলাদেশকে আরো অনেক দূর এগিয়ে নিতে পারি এবং আমরা সবাই সবার সর্বোচ্চ সফলতার দিকে এগিয়ে যেতে পারি, এই আশাবাদ করতে পারি। আর আমার মতো আলোচনা আজকে এখানে শেষ করছি। স্যারকে আবার অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। আমরা আরেকজন ব্রোঞ্জ লায়ন আব্দুল কাদের মিয়া, ওনার কথা শুনবো। আব্দুল কাদের, ব্রোঞ্জ লায়ন। কাদের কি শুনতে পাচ্ছেন? একজন পাওয়া গেছে আব্দুল কাদের মিয়া। সে মোবাইল হয়তোবা এখানে জয়েন করে মোবাইল আরেক জায়গায় থেকে উনি আরেক দেশে আছেন, এটাই সত্য। যাই হোক, এটা অনুমান করে বললাম। আমরা আজকের মতন শেষ করব। আমাদের নেক্সট প্রোগ্রামটা আমরা আগামী সোমবার
সোমবারে আমরা নেক্সট ডেটে করব। সেখানে আমাদের নেক্সট টপিকসটা থাকবে আসলে আমরা কোলন টক্সিসিটি নিয়ে কথা বলবো। কোলাইটিস, বর্তমানে বাংলাদেশে অনেক মানুষ না জানার কারণে তারা কোলন টক্সিসিটিতে ভুগতেছে, যেটা পরবর্তীতে অনেক ধরনের বড় বড় রোগ তৈরি করতেছে। তার মধ্যে যেমন পাইলস বা ফিস্টুলা বা এ ধরনের যেগুলা খুব বাজে রোগ, যে রোগগুলোর আসলে প্রকৃত অর্থে হয়ে গেলে অনেক সমস্যা। তো এই সমস্ত রোগ যাতে না হয় বা প্রাথমিক পর্যায়ে হলে কিভাবে প্রতিরোধ করব, বা আমি আসলে এই প্রোগ্রামটির মূল উদ্দেশ্য হচ্ছে আমরা নিজেদেরকে নিজেরা কিভাবে স্বাস্থ্য সচেতন করব। কারণ আমার থেকে শুরু। হ্যাঁ, এখন আমরা যদি আমরা কিন্তু অনেক সময় অনেক কিছু জানি কিন্তু মানি না, কেউ যদি আমাকে ধরিয়ে না দেয়। এই প্রোগ্রামটির উদ্দেশ্য হলো আপনাকে ধরিয়ে দেওয়া। যিনি এই প্রোগ্রামে থাকবেন তিনি আমি মনে করি যে হেলথ নলেজেবল হবেন, কারণ হেলথ নলেজ নেওয়া সবারই জরুরি। তো ইনশাআল্লাহ জুয়েলার্স টিএনসি প্রোডাক্ট আমরা নেক্সট সেশনটা করব কোলন টক্সিসিটি নিয়ে। আপনারা আপনাদের স্ব টিম, ডিস্ট্রিবিউটর এবং গেস্টদেরকেও রাখতে পারেন। আর এই প্রোগ্রামগুলি আমাদের চলমান থাকবে ইনশাআল্লাহ। সবাইকে নেক্সট প্রোগ্রামের দাওয়াত দিয়ে আজকের মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।